তাহলে জমি কোথায় পাওয়া যাবে? জমি তো চাষির। আমরা চাষিদের থেকে ভালো দাম দিয়েই জমি সরকার অধিগ্রহণ করছিল কারখানা করার জন্য। কিন্তু আমাদের সমাজে যারা কায়েমি স্বার্থবাদী আছেন, যারা আমাদের সমাজকে পেছিয়ে দিতে চান, তারা দেখলো যদি কৃষিতে অগ্রগতি ঘটিয়ে বামফ্রন্ট যদি 34 বছর থাকে, আর যদি শিল্প কলকারখানা করে যদি সব বেকার ছেলেদের একটা কাজের বন্দোবস্ত হয়, তাহলে বামফ্রন্টকে পশ্চিমবাংলা থেকে আরো 50 বছর হটানো যাবে না। সেজন্য পরিকল্পনা হয়েছিল, ছক কষা হয়েছিল। তোমরা জানো না, এই পরিকল্পনা মাস্টার মাইন্ড হচ্ছে খোদ আমেরিকা। আমেরিকায় বসে এই পরিকল্পনা হয়েছিল যে পশ্চিমবাংলার বামপন্থীদের ভারতবর্ষে যদি দুর্বল করতে হয়, তাহলে পশ্চিমবাংলার বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটাতে হবে, রাজ্য থেকে হটাতে হবে। সেজন্য হরেক কিসেমের সব পার্টিকে একজোট করা হয়েছিল। সব থেকে বড় ঘাতক যারা, তাদেরকে একদিকে ডেকে নিয়ে আসা হলো। মাওবাদী, উগ্র বামপন্থী, উগ্র দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক মৌলবাদী, আরএসএস সব এক মঞ্চে এসেছিল। সবাই এক মঞ্চে এসেছিল। চিরকাল এই মুসলমান সমাজের মানুষ, এরা ছিল বামফ্রন্টের বন্ধু। যুগ যুগ ধরে, বছরের পর বছর, এই মুসলমান মানুষদের মধ্যেই কিছু দালাল তৈরি করা হলো। তার এক নম্বর একটা দালালের নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, 2 নম্বর দালালের নাম হচ্ছে তোহা সিদ্দিকী, 3 নম্বর দালালের নাম হচ্ছে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি। এরা সব গরিব লোককে বোঝালো যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে নাকি মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। অথচ বুদ্ধদেব ভট্টাচার্য কি কথা বলেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য সত্যিই কি বলেছিলেন? কেউ কোনো ভিডিও ক্লিপিংসে শুনেছেন? আরে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। তার কাছে আইবি ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট দিয়েছিল যে আমাদের পশ্চিমবাংলার বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে 2400 কিলোমিটার। এই সীমান্তবর্তী কিছু খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসাকে ব্যবহার করছে ওপার থেকে ওপারে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ঘটাচ্ছে এরকম কিছু সন্ত্রাসবাদী, তারা কিছু মাদ্রাসাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। আচ্ছা, তিনি একজন পুলিশ মন্ত্রী, তার কাছে যদি পুলিশ রিপোর্ট দেয়, তিনি এই সত্যটা চেপে যাবেন? তিনি সত্যটা বলবেন না? তিনি এই কথাটাই বলেছিলেন, কিন্তু তার কথাটাকে সম্পূর্ণ বিকৃত করে, ঠিক যেমন করে মানুষকে বুঝিয়ে দেওয়া হয় খুব সহজভাবে সিপিএম হচ্ছে নাস্তিকদের পার্টি। দেখবেন সবাইকে বুঝিয়ে দেয় কানে কানে সিপিএম কে, যে সিপিএম টা নাস্তিকদের পার্টি। সিপিএম ধর্ম মানে না, মানে ধর্মের ঠিকাদারি নিয়েছে যেন ওই এরা যারা এটা প্রচার করে। শুধু এই প্রচার করা হলো না, বললো নন্দীগ্রামে মুসলমানদের বেছে বেছে জায়গা নিয়ে জমি নিয়ে নেওয়া হচ্ছে, মাদ্রাসা চলে যাবে, মক্তব চলে যাবে, কোনো কিছু থাকবে না, মসজিদ চলে যাবে, সব নিয়ে নেবে সরকার। জল্লাদ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, মুরগি মারার সরকার আর নেই দরকার। একটা জিগির তৈরি করা হলো। মুসলিম মৌলবাদী শক্তিকে ফান্ডিং করেছিল এরা, সবকিছু মদত জুগিয়েছিল। তোমাদের মধ্যে নিশ্চয়ই লেখাপড়া জানা ছেলে আছো। কলম পত্রিকা, এই কলম পত্রিকাটা ছিল একটি পাক্ষিক পত্রিকা। যারা ইসলাম ধর্মের মানুষ, ইসলামিক দুনিয়া এবং ধর্মের খবর থাকতো এই কলম পত্রিকায়। এটা 15 দিন ছাড়া একটা করে কপি বেরোতো। তার গোটা পশ্চিমবাংলায় হয়তো 3000 কাগজ চলতো। এই কলম পত্রিকাটাকে তৃণমূলের তরফ থেকে দৈনিক করা হলো। এই কলম পত্রিকার প্রথম মালিক যিনি ছিলেন, তিনি সারদা চিটফান্ডের মালিক সুদীপ্ত সেন। হারামের টাকায় কমের কথা কওয়া শুরু হলো। সব লোককে বোঝানো হলো কলম পত্রিকা পড়লেই উপরে আল্লাহ, তার নিচেই মমতা, এভাবে বোঝানো শুরু হলো। দিদি ক্ষমতায় এলেন পশ্চিমবাংলায়, আমরা হেরে গেলাম। ক্ষমতায় আসার পর প্রথমে সিপিএম কোতল করা হলো। 1 মাসের মধ্যে 30টা লাশ পড়েছিল, আমি প্রত্যেকের নাম বলে দিতে পারি। জিতেন নন্দী, 65 বছরের বৃদ্ধ, অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক। ভোটের রেজাল্ট বেরিয়েছিল 11 সালের 13ই মে।
14ই মে সকালবেলা তার বাজারে পার্টি অফিসটা খুলে তিনি বসেছিলেন। তাকে মাথায় চুলের ঝুঁটি ধরে কয়েকশো গুন্ডা তাকে বার করে নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় টাঙিয়ে দিয়ে কুপিয়ে কুপিয়ে 32টা টুকরো করেছিল একটা 65 বছরের বৃদ্ধকে। ফলাফল বেরোনার 24 ঘন্টার মধ্যে 4খানা লাশ পড়েছিল, 4খানা। সেসব দৃশ্য না আমার ছবির মতো চোখের মধ্যে ভেসে আছে। 50,000 আমাদের কর্মী ঘর গৃহ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। 80,000 মিথ্যে মামলা হয়েছিল আমাদের মধ্যে, আমাদের বিরুদ্ধে। বলল বিরোধী, প্রথমে সিপিএম কে মারা হলো। যে কংগ্রেসকে নিয়ে মমতা ক্ষমতা এসছিল পশ্চিমবাংলায়, 7 মাসের মাথায় সেই কংগ্রেসের ক্যাকালে লাথি মেরে কংগ্রেসকে বার করে দিল, সেই কংগ্রেসকে খতম করলো। যে মাওবাদীরা মমতাকে নিয়ে এসছিল, সেই মাওবাদীদের সব থেকে বড় নেতা কিষেনজি, তাকে আজকে তো এনকাউন্টার আমরা ওই যোগীর কাছ থেকে শুনছি। মমতা এনকাউন্টার করিয়েছিল 2011 সালে এই কিষেনজিকে পুলিশকে দিয়ে এনকাউন্টার করিয়েছিল, এই মমতা করিয়েছিল। বলল বিরোধী থাকবে না, কোনো বিরোধী থাকবে না, যা থাকবে একটাই পার্টি থাকবে, তৃণমূল থাকবে, আর কোনো পার্টি থাকবে না। 2013 সালের পঞ্চায়েত ভোট, আমি যদি মনে করি না আমি সিপিএম এর পক্ষ থেকে এই গ্রামে পঞ্চায়েত মেম্বার হিসেবে দাঁড়াবো, প্রার্থী হিসাবে, তাহলে প্রথমে গুন্ডারা আমার বাড়িতে আসবে, আমার বউকে থান দিয়ে যাবে, একটা সাদা থান। তারপরেও যদি দম রেখে আমি নমিনেশন করতে যাই বিডিও অফিসে, ওখানে ওই বাজারপাড়া স্পোর্টিং ক্লাবের মাস্তান, সেই মাস্তানগুলোকে দাঁড় দিয়ে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। তারপরেও দম রেখে যদি আমি নির্বাচন করি, নির্বাচনের দিনও যদি মোকাবিলা করে আমি নির্বাচন করাই, গণনা কেন্দ্রে যাব, সেখানে আমাকে মেরে গণনা কেন্দ্রের ভিতরে আমি জিতে গেছি আমার সার্টিফিকেট কেড়ে নিয়ে, যে হেরে গেছে তাকে জয়ী বলে সার্টিফিকেট দিয়ে দেবে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, বিশাল এলাকার মানুষকে। ভোট কি জিনিস অনেক মানুষ ভুলে গেছিল। এই বিরোধী শূন্য পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় আসার পর তিনি মুসলমান ভোট ব্যাংককে সংহত করার চেষ্টা করলেন, জমাটি করার চেষ্টা করলেন। কি করলেন? তিনি ইমামদের ভাতা ঘোষণা করলেন। খুব দুঃখজনক, মুসলমান সমাজের মধ্যে থেকে কিন্তু তেমন কোনো প্রতিবাদ সংগঠিত হয়নি। যখন ইমামদের ভাতা ঘোষণা করা হয়েছিল, মুসলমান সমাজের মধ্যে থেকে কিন্তু কোনো প্রতিবাদ, তেমন ভাবে প্রতিবাদ সংগঠিত হয়নি। একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সরকারের তহবিলে টাকা আসে কি করে? সরকারের তহবিলে টাকা আসে মানুষের ট্যাক্সের, জিএসটি থেকে টাকা আসে। জিএসটি কি কেবলমাত্র মুসলমানরা দেয়? হিন্দু মুসলমান সকলেই জিএসটি দেয়। সেই টাকা নিয়ে একটা ধর্মের ইমামদের ভাতা দেওয়া যায়? দেওয়া যায় না। আচ্ছা, রেড রোডে নামাজ এ আজ থেকে হচ্ছে? আমার জন্মের আগে থেকে রেড রোডে ঈদে পবিত্র ঈদের দিনকে নামাজ হয়। এমনকি যে বছর আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমার কাছে খবরের কাগজে ক্লিপিংস আছে, কয়েক লক্ষ মানুষ রেড রোডে নামাজ পড়েছিল। দেশ যেদিন ভাগ হলো সে বছরের স্বাধীনতা দিবস, মানে 47 সালে। আচ্ছা, মমতা তো ব্যানার্জি, তিনি ওই রেড রোডের নামাজে গিয়ে নামাজি মায়েদের মতো করে নামাজ আদায় করছিলেন কেন? সেই ছবি তুলে নিয়ে কেন পাড়ায় পাড়ায় টাঙানো হলো? একদিকে এটা যেমন করে হয়েছে, ঠিক তেমনি পঞ্চায়েতে আধিপত্য কায়েম করার জন্য আমার সবটুকু চাই, একটু এক চুল আমি কাউকে বগরা দেবো না। সেজন্য আমাকে লেঠেল বাহিনী তৈরি করতে হবে, আমাকে গুন্ডা বাহিনী তৈরি করতে হবে, যারা বুথ দখল করবে, যারা ছাপ্পা করবে, যারা যে কোনো প্রতিবাদ করলে মেরে তার হাত পা ভেঙে গুঁড়ো করে দেবে। এই বাহিনী আমাকে তৈরি করতে হবে। বাহিনী তৈরি করা হয়েছে। খুব দুঃখজনক, সেই প্রত্যেকটা বাহিনীর সর্দার হচ্ছে মুসলমান লোকজন। কালীনগর অঞ্চলের সর্দার কে হবে? সওগাত ডাকাতের ছেলেরা।
মহেশপুরের সর্দার কে হবে? না মুজিবর আর আইজুল। তবনার সর্দার কে হবে? হয় মফিজুল নয় আরিফুল। হাটগাছে 1 নম্বরের সর্দার কে হবে? খোড়ে ময়না আমাদের ওই বাহাদুরপুর কিংবা মইরামপুরের ছেলেরা। সব জায়গাতে মাথায় বসানো হয়েছে মুসলিম কিছু দালালকে, আর তাদের নেতৃত্বে একটা বাহিনী তৈরি হয়েছে। এমনিতেই চোখ টাটাতে শুরু করলো। গণতন্ত্রহীন পশ্চিমবাংলায়, প্রতিবাদহীন পশ্চিমবাংলায়, তৃণমূলের ছাতার তলায় হিন্দু সমাজের ছেলেদের মধ্যে এটা চোখ টাটাতে শুরু করলো যে মমতা ব্যানার্জি না মমতাজ বেগম। আর আরএসএস কে খোলা মাঠে খেলতে দেওয়া হলো, খোলা মাঠে খেলতে দেওয়া হলো। তুমি যেমন ইচ্ছা খেলো। অসংখ্য আরএসএস এর স্কুল তৈরি হয়েছে, অসংখ্য মন্দির তৈরি হয়েছে। যে মন্দির তৈরি হয়েছে ওই মন্দির তৈরি করার পয়সা ওই গ্রামে কোনো মানুষ চাঁদা দেয়নি, কিন্তু বিরাট মন্দির তৈরি হয়ে গেছে। কোথা থেকে টাকা দিয়েছে, কে দিয়েছে, কেউ জানে না। আরএসএস ফান্ডিং করেছে, আরএসএস টাকা জুগিয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তৈরি হয়েছে। অনেকে বলছে বিজেপি এসেছে। আরে বিজেপি 2019 সালে ভাই এসে গেছে। আমি তোমাকে রেজাল্ট দেখাতে পারি। 2019 সালের লোকসভা নির্বাচন, বিজেপি যাতে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করলো নরেন্দ্র মোদী। পুলওয়ামায় জঙ্গি হানাকে কেন্দ্র করে গোটা দেশে পাকিস্তান বিরোধী জিগির আর দেশভক্তির একেবারে গদগদ দেশভক্তি। পাড়ায় পাড়ায় সব শহীদের ছবি টাঙানো হলো, মোমবাতি মিছিল হলো, আর প্রত্যেকটা কথাতে বুঝিয়ে দেওয়া হলো পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়াই। তুমি যদি দেশকে ভালোবাসো পাকিস্তানকে ঘেন্না করতে হবে। আর পাকিস্তানকে ঘেন্না করতে হবে মানে তার মানে এখানে অনেক পাকিস্তানের চর আছে, তাদেরকে ঘেন্না করতে হবে। এভাবেই ভাষ্য তৈরি করা হয়েছিল, ভাষা তৈরি করা হয়েছিল। ওরা কৌশলঘাতে বললো আগে রাম পরে বাম। আগে রামকে আনতে হবে। যুগ যুগ ধরে যে লোকগুলো বামপন্থীদের ভোট দিয়েছে হিন্দু পাড়ায়, যারা ঘরে ঢুকতে পারেনি, যারা জেল খেটেছে, যাদেরকে জরিমানা দিয়ে থাকতে হয়েছে, পার্টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই লোকগুলোকে বোঝানো হলো আরে আগে রামকে আনতে হবে, কারণ দিল্লিতে মোদি আছে যা 36 ইঞ্চি ছাতি, ও না হলে দিদিকে জব্দ করতে পারবে না। বোঝানো হলো। তাই ধুলে সিমলা অঞ্চলে যে যতগুলো হিন্দু বুথ ছিল, একটা বুথে কেবলমাত্র তৃণমূল জয়লাভ করেছিল, বাকি 2019 সালে সব বুথে বিজেপি জিতেছিল। যেখানে 100টা ভোটের মধ্যে 100টাই হিন্দু। আমার কাছে রেজাল্ট আছে ব্যাগের মধ্যে, 2019 সালের বুথ ভিত্তিক রেজাল্ট। সেবারই বোঝা গিয়েছিল পশ্চিমবাংলায় বিজেপি আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওরা আরো ম্যানুফ্যাকচারিং করলো, আরো গবেষণা করলো, দেখলো হিন্দু ভোটের তো আমার 50-55-55 ভাগ আমার পক্ষে চলেই এসেছে, তাহলে আর একটু হিন্দু লোককে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? দলবদলু শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হলো। যে শুভেন্দু তৃণমূলে থাকার সময় 3 বাটি গরুর মাংস ছাড়া টিফিন হতো না, সেই শুভেন্দু হয়ে গেল রাতারাতি সনাতনী। গলায় গেরুয়া ওড়না দিয়ে সারাদিন সকাল থেকে রাত্রির পর্যন্ত সাংবাদিকদের কাছে যে বাইট দিত তাতে 4টে মোট কথা আছে। একটা কথা সনাতনী, একটা কথা জেহাদি, একটা কথা অনুপ্রবেশকারী, আর একটা কথা বাংলাদেশ। মুসলমান ভোট আমার দরকার নেই, এটা হিন্দুদের দেশ, হিন্দুরাই থাকবে, কোনো কথা হবে না। সব কটা বাজার গরম করার কথা যত বলেছে তত বেশি হিন্দু পাড়ায় ভোট, হিন্দু ভোট আরো কনসলিডেটেড হয়েছে তৃণমূলের ছাতার তলা। তাতেও যখন নিশ্চিত হতে পারলো না, তখন নির্বাচন কমিশনকে ব্যবহার করলো, এসআইআর কে ব্যবহার করলো। কিন্তু এসআইআর কে ব্যবহার করে কিছু করতে পারতো না। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মমতা, তাকে তো প্রমাণ করতে হবে যে সে মসিহা। তাই যখন সব আমরা এনুমুরেশন ফর্ম জমা দিলাম, সেগুলোকে যখন সমস্ত অ্যামালগামেট করা হলো, যুক্ত করা হলো, তারপরে সেগুলোকে যখন ডাটা এন্ট্রি হবে, মানে তথ্য সংকলন হবে সব, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে 1000 ডাটা এন্ট্রি অপারেটর আমাদের লাগবে। মমতা দিল না, দেবো দেবো করে ঝুলিয়ে ঝুলিয়ে আর দিল না।
ইলেকশন কমিশন এই সুযোগটাকে কাজে লাগালো, বললো তুমি আমাকে মেশিন দাওনি, ডাটা এন্ট্রি অপারেটর দাওনি, কম্পিউটার জানার লোক দাওনি, আমি এআই এর সাহায্য নেবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও রাতারাতি এআই কে ব্যবহার করলো। 2002 সালে বাবার নাম লেখা ছিল মাজেদ শেখ, আর এখন ছেলে যখন তার বাবার ভোটার কার্ডটা জমা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে শেখ মাজেদ। ও ব্যাটাতে এআই, ও তো মেশিন, ও তো আর জানে না যে দুটো একই লোক, ও ভাবলো দুটো আলাদা লোক। হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি, বললো দাও স্ট্যাম্প মেরে দাও। এসআইআর এর কাজ যখন 95% হয়ে গেছে, মুসলিম সমাজের মানুষের কাছে মসিহা বানার জন্য ছাতার কাপড় পরে দাঁড়িয়ে পড়লো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টটা কি ফাজলামি করার জায়গা? না ওখানে আগডুম বাগডুম বকার জায়গা? বিচারপতিরা বিরক্ত হলো, বলল রাজ্যকেও করতে হবে না, নির্বাচন কমিশনকেও করতে হবে না, আমার জুডিশিয়াল অফিসাররা করবে। উলুবেড়িয়া কোর্টের আদালত গিয়ে বসলো বিডিও অফিসে, বললো সব কাগজপত্র আমাদের হাতে দাও, আমরা কোনো কথা শুনতে চাই না। গোটা ইলেকশন কমিশনের সমস্ত তথ্য চলে এলো কাদের হাতে? জুডিশিয়াল অফিসার মানে বিচারপতিদের হাতে। বিচারপতিদেরকে যা সাপ্লাই দিয়েছিল তথ্য, বিডিওদের কাছে আমরা যে কাগজ, বিএলওদের কাছে যে কাগজ জমা দিয়েছিলাম, এই কাগজ গেছে এইআরওদের কাছে, এইআরওদের কাছ থেকে কাগজ গিয়ে আরওর কাছে গেছে, সেই কাগজ গেছে বিচারপতিদের কাছে। ওই কাগজ যে মাঝখান থেকে আউট করে দেওয়া হয়নি, রে কে বলল? দেখা গেল 27,06,000 মানুষ জেনুইন ভোটার, তারা হয়ে গেল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা বিচারাধীন, তারা এবারের নির্বাচনে ভোট দিতে পারবে না। এই 27,06,000-এর মধ্যে 21 লক্ষ হলো মুসলমান। তাহলে আলটিমেটলি 21 লক্ষ মুসলমান ভোট আমি কেটে নিলাম। একদিকে হিন্দু ভোট বাড়ালাম, আর একদিকে মুসলমান ভোট কেটে নিলাম। ভোটে বিজেপি জিতে গেল পশ্চিমবাংলায়। যা ওরা চাইছিল, যা পরিকল্পনা করি ওরা ছক কষাই করছিল। বিজেপি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। বিজেপি পার্টিটা কংগ্রেসের মতো, সিপিএম এর মতো, তৃণমূলের মতো এরকম কোনো পার্টি না। বিজেপি একটা মুখোশ, ওর আসল মুখটার নাম হচ্ছে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যারা আমাদের ভারতের মাটিতে, তারা কি চায়? তারা এক ভাষা, এক ধর্ম, এক জাতি, হিন্দি, হিন্দু, হিন্দুত্ব, এই হচ্ছে ওদের মোদ্দা কথা। ওরা একটা ভাষ্য নির্মাণ করেছে, মিথ্যে ইতিহাস নির্মাণ করেছে, করে বলছে যে ভারতবর্ষে হিন্দু ধর্ম কোনো সনাতন ধর্ম, এটা কোনো ধর্ম নয়, এটা একটা সংস্কৃতি, এটা একটি পরম্পরা। ভারতবর্ষ প্রাচীন কাল থেকে হিন্দুদের দেশ, সেই গুপ্ত যুগ, মৌর্য যুগ থেকে ভারতবর্ষ প্রাচীন কাল থেকে হিন্দুদের দেশ। এই হিন্দুদের দেশে হিন্দুত্বকে রক্ষা করার জন্য কোটি কোটি হিন্দু জান কুরবানি করেছে। আর হিন্দুদের পয়লা নম্বরের দুশ্মন মুসলমানরা। কারণ 1192 সালে মোহাম্মদ ঘুরির হাত ধরে ভারতবর্ষে ইসলামের অনুপ্রবেশ ঘটেছিল, এবং তারা হাতে করে নিয়ে এসেছিল এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন। বলছে 50 লাখ হিন্দু মন্দির ধ্বংস করেছে। আর এই মন্দিরগুলোকে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য ধর্মযুদ্ধ হয়েছিল। বলছে তাতে কোটি কোটি হিন্দু বীর জীবন দিয়েছে। ইতিহাসের মিথ্যে নির্মাণ করেছে ওরা। এটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ছেলেদের বোঝানো হয়েছে, তাদের মতো করে বোঝানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপে চলে গেছে এই মিথ্যে ইতিহাসকে সুন্দর নাটকীয় ভঙ্গিমায় এআই কে দিয়ে একটা 4 মিনিটের ভিডিও ক্লিপিংস চলে গেছে তার ভিডিওতে। সেখানে দেখানো হচ্ছে কেমন করে মুসলমান আগ্রাসনকারীরা তারা ওই যুগ যুগ প্রাচীন হিন্দু ধর্মের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এসব যত দেখেছে সে ইতিহাস পড়েনি, তাই সে শালা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। জীবনে কোনোদিন রামায়ণের ইতিহাস বলে রামায়ণও বলতে পারবে না, মহাভারতও বলতে পারবে না। সে জীবনে হিন্দু ধর্মের ধর্ম কোনোদিন পালন করেনি। সে শালা তার রিংটোনে লাগিয়ে দিতে জয় শ্রীরাম। আসলে হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই। যেমন আল কায়দার সঙ্গে ইসলাম ধর্মের সম্পর্ক নেই,
যেমন হিজবুল মুজাহিদিনের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, ঠিক তেমনি হিন্দুত্ববাদের সঙ্গে, হিন্দুত্ববাদী আরএসএস এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আর এটা মনে রাখতে হবে, আজকের এই হিন্দুত্ববাদীদের পিছনে আছে বিপুল কর্পোরেট পুঁজি, আদানি আম্বানি, ওরা ওদেরকে ফান্ডিং করে, ওরা ওদের বিপুল টাকা যোগায়। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দেবো। ছিল উত্তরপ্রদেশের এলাহাবাদ, আমার সৌভাগ্য হয়েছিল, আমি একবার এলাহাবাদে গিয়েছিলাম হান্নান মোল্লার সঙ্গে। ওরা এলাহাবাদ নামটা পরিবর্তন করে বলল প্রয়াগরাজ। সেখানে নাকি কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলা 3 মাস ধরে চলেছে। আর প্রতিদিন টিভিতে কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলা হতো যে কুম্ভ মেলায় স্নান করেছে আজকে 60 কোটি ছাপিয়ে গেল। 60 কোটি লোক নাকি এই পচা জলে গিয়ে চান করেছে শুদ্ধ হওয়ার জন্য, পাপস্খলন করার জন্য। গোটা দেশে একটা হাইপ তৈরি করা হলো। 3 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে একটা কুম্ভ মেলার জন্য। কে ফান্ডিং করেছে? আদানিরা করেছে, আম্বানিরা করেছে। তাহলে কর্পোরেট পুঁজি পোষিত এই সাম্প্রদায়িকতা, তারা আমাদের গোটা দেশকে গ্রাস করতে চায়। তাই এই সংঘ পরিবার আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইটা, এই লড়াইটা কেবলমাত্র ভোটের লড়াই নয়, এই লড়াইটা মতাদর্শের লড়াই, এই লড়াইটা রাজনৈতিক লড়াই। ওরা আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। আমি তোমাদের কাছে বলবো, 2029 সালে যদি নরেন্দ্র মোদী অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে বসে, তুমি আমি যে জাতীয় পতাকাটাকে চিনতাম তেরঙ্গা পতাকা, প্রথম আক্রমণ আসবে এই পতাকাটার উপরে। এই পতাকাটা চেঞ্জ হবে, ওটা গেরুয়া ঝান্ডা হবে। কারণ এই পতাকাকে স্বাধীনতার পরেই ওরা মানে না। এই হিন্দুত্ববাদীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে, কোন সংগ্রামে হিন্দুত্ববাদীরা অংশ নেয়নি। কারণ ওরা মনে করত মুসলমান আক্রমণকারীদের হাত থেকে ব্রিটিশরা ক্ষমতা ছিনিয়ে নিয়ে আমাদের হিন্দু সমাজকে বাঁচিয়েছিল। তাই ব্রিটিশদের বিরুদ্ধে কোনো লড়াই করার দরকার নেই। সেজন্যই সাভারকার মুজলেখা দিয়ে চিঠি পাঠিয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। বোঝা যাচ্ছে কি সব কথা আমার? তাহলে আমাদের দেশের আজাদির বিরুদ্ধে যারা যারা আজাদির সময় দুশ্মনী করেছে, ব্রিটিশের দালালি করেছে, আজকে তারা আজকে দিল্লির মসনদে বসে আমাদেরকে দেশভক্তি শেখাবে, দেশভক্ত বানাবে। তাই এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক লড়াই। আর এই লড়াই একমাত্র লড়তে পারে কারা? এই লড়াই একমাত্র লড়তে পারে যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, যারা কোনোদিন মানুষকে ধর্মের ভিত্তিতে বিচার করে না, যারা সমস্ত ধর্মান্ধতা, সমস্ত মৌলবাদী, সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপোষহীন লড়াই গড়ে তুলতে পারে। সেই জন্য দেখবো ওদের টার্গেট কি জানো? ওদের টার্গেট হচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ওদের টার্গেট হচ্ছে দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, ওদের টার্গেট হচ্ছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওদের টার্গেট হচ্ছে কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যেখানে স্কলাররা আছে। সেজন্যই তো সার্জিল ইমাম, বিহারের ছেলে, অত্যন্ত মেধাবী ছেলে, ইউএপিএ ধারায় 6 বছর ধরে জেলখানায় আটকে রাখা হয়েছে। উমর খালিদ, কাশ্মীরের ছেলে, এসএফআই এর নেতা ছিল, 6 বছর ধরে জেলখানায় আটকানো আছে মোদির খাঁচায়। ওরা গোটা দেশে সংখ্যাগরিষ্ঠতা বাদ কায়েম করতে চায়। আর যদি এই রিজিমকে উৎখাত করতে হয়, ওরা হিন্দুকে মুসলমানের দুশ্মনে পরিণত করেছে, আর মুসলমানকে হিন্দুর দুশ্মনে পরিণত করেছে। এই যে ভাষ্য তৈরি করা হয়েছে যে এখন কিছু করার নেই, মুসলমানদের আধিপত্য বাড়ছে, এদেরকে টাইট করতে গেলে দিদিকে হাঁটাতে হবে, তাই সব হিন্দুকে এক হতে হবে, এটা একদিকের ভাষ্য। আর তার উল্টো দিকে ভাষ্য যে এখন কিছু করার নেই, বিজেপিকে আটকাতে হবে, তাই তৃণমূলকে ভোট দিতে হবে। এই যে ভাষ্য তৈরি হয়েছে, এই ভাষ্যের পরিবর্তন ঘটিয়ে সব গরিবকে এক হতে হবে। খুব দুঃখজনক যে যদি বলেন বিগত 15 বছরে পশ্চিমবাংলার সব থেকে ক্ষতিটা কি হয়েছে, সব থেকে ক্ষতি হয়েছে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষের ঐক্য। এমন একটা গ্রাম দেখাতে পারবেন
যে গ্রামে হিন্দু পাড়ায় নিয়মিত মুসলমান ছেলেরা গিয়ে আড্ডা মারে? আমার ছোটবেলা আমি দেখেছি। আমি হিন্দু পাড়ায় মানুষ তো, আমি তো তথাকথিত হিন্দু বাড়ির ছেলে। আমার পাড়াতে গিয়ে গুড়াই মল্লিক, ওই আকাশ মল্লিক এরা গিয়ে ওখানে আড্ডা মারত ঘন্টার পর ঘন্টা। আবার অনুরূপভাবে মল্লিক পাড়ায় গিয়ে বিফল কনুইরা ঘন্টার পর ঘন্টা থাকতো, এমনকি কার বাড়িতে কি রান্না হয়েছে সব খবর জানতো। আজকে তোমাদের জেনারেশনে একটি ছেলেকে দেখাতে পারবে যারা ও পাড়ায় হিন্দুদের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব আছে? খুব কম, রেয়ার। আমাদের মিল মহব্বত সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে। এ পাড়ার মুসলিম ছেলেরা ও পাড়ার হিন্দু ছেলেগুলোকে শত্রু মনে করে, আবার ও পাড়ার হিন্দু ছেলের শত্রু মনে করে না। কিন্তু ও পাড়ার হিন্দু ছেলেদের মাথায় যে বীজ ঢোকানো হয়েছে না, তারা কেমন করে তাকায় মুসলিম ছেলে হলে, তার প্রতিবেশীকে কেমন করে তাকায়। এমন একটা বিষ আমাদের পশ্চিমবাংলা আমদানি করা হয়েছে। তাই এই বাংলাকে যদি বাঁচাতে হয়, ওরা পশ্চিমবাংলাকে বিহার বানাতে চায়, উত্তরপ্রদেশ বানাতে চায়, পশ্চিমবাংলাকে উড়িষ্যা বানাতে চায়। আরএসএস এর গেম প্ল্যান অনুযায়ী দেখবেন। আচ্ছা, বিজেপির নেতা ছিল রাহুল সিনহা, সে কোথায় গেল তাকে খুঁজে পাচ্ছি আমরা? বিজেপির আরো অনেক নেতা ছিল, কই সে, তারা তো মুখ্যমন্ত্রী হলো না। দেখবেন সব কটা পাল্টিবাজকে ওরা মুখ্যমন্ত্রী বানায়। আজকে আসামের যে লোকটা মুখ্যমন্ত্রী, তার নাম জানেন? হিমন্ত বিশ্ব শর্মা। সে ছিল জাতীয় কংগ্রেসের, আসাম জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। সেই লোকটাকে দল ভাঙানো হলো সারদা কেলেঙ্কারিতে, চিটফান্ড কেলেঙ্কারিতে। 2014 সালে ওর বাড়িতে রেড হলো, ও অমিত শাহর হাত ধরে বিজেপির পতাকা নিয়ে ও শালা সব থেকে বড়, আসামের বুকে এখন বুলডোজার রাজ হয়েছে। ও হচ্ছে সব থেকে বড় সন্ত্রাসবাদী হয়েছে। ও বলছে সনাতন ছাড়া কোনো কথাই হবে না। আজকে বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? নাম সম্রাট চৌধুরী। কে এই সম্রাট চৌধুরী? নীতিশ কুমারের ডান হাত ছিল। নীতিশ কুমারের দল জেডিইউ, সেই দল থেকে ভাঙিয়ে নিয়ে বিজেপি করলো, তারপর তাকে করলো বিহারের মুখ্যমন্ত্রী। আর বৃদ্ধ নীতিশ কুমারকে পুনর্বাসন দিয়েছে কোথায়? রাজ্যসভার মেম্বার করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। গোটা বিহারটাকে দখল করে নিল বিজেপি। ওই যে অমিত শাহ বলছে না, আরে ক্রনোলজি সমঝিয়ে, ক্রনোলজি মানে ধাপে ধাপে আমি এগোচ্ছি আমার টার্গেটে। কিন্তু সিজেপি কি হবে? ককরোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি। বিজেপির আইটি সেলে মোট ভিউয়ার হচ্ছে, ওরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে, জানো তো? ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এতে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে ওদের সর্বোচ্চ ফলোয়ার্স হয়েছে কত? 75 লক্ষ। কংগ্রেসের হচ্ছে 60 লক্ষ। আর ককরোচ জনতা পার্টি একটি পার্টি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, 72 ঘন্টার মধ্যে তার ফলোয়ার্স হয়েছে 1,60,00,000। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি আমরা একটু ঠিকঠাক লাফাতে লাগতে পারি, এই পশ্চিমবাংলা থেকে যদি বিজেপিকে লোকসভা নির্বাচনে একটা যোগ্য জবাব আমরা দিতে পারি, আমি বিশ্বাস করি বিজেপির রিজিম পশ্চিম ভারতবর্ষের মাটিতে খতম হবে, হবেই হবে। যে ধরনের প্রতিবাদ গোটা দেশব্যাপী গড়ে উঠেছে, যুব সমাজ খেপে গেছে, এদের সব ভণ্ডামি ধরা পড়ে গেছে। ধর্মের নামে, জাতের নামে এরা যা করছে, আর বেকারি, লুণ্ঠন, দুর্নীতি। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো, বিকল্প আমাদের সামনে কি আছে? আমরা বলছি আমাদের গরিবের ঐক্যকে গড়ে তুলতে হবে, সেই পুরনো ঐতিহ্যে আবার ফিরে যেতে হবে। যে পুরনো ঐতিহ্যে হিন্দু মুসলমান মানুষকে পরিচয় হতো তার কাজ দিয়ে। শ্রমিককে শ্রমিক হিসাবে চিনতাম, শ্রমিককে হিন্দু মুসলমানে চিনতাম না। এই যে দেখলে তোমরা ফ্লিপকার্টে নাকি আন্দোলন হলো, ফ্লিপকার্টে আন্দোলন হলো, তারপরে দেখি বলছে সব দাবি কি, বলছে 21,000 টাকা মাইনে দিতে হবে, বলছে 8 ঘন্টা কাজের, 8 ঘন্টার বেশি কাজ করব না, 8 ঘন্টা কাজের ব্যবস্থা করতে হবে। আর পিছন থেকে বলছে জয় শ্রীরাম। হাই শালা, জয় শ্রীরাম বললে মুসলমান ছেলেরা 8 ঘন্টা কাজের দাবিতে লড়বে কেন? কোনোদিনই লড়বে না, মূর্খরা তো। আমি আজকে ফ্লিপকার্টের এক ওই বনসালের এক ওয়ার্কারকে ধরে, তাকে তো আমি সাংঘাতিক চেপে ধরেছি। আমি বল তারা কি হলো, 3-4 দিন তো কাজে গেলেনি তোরা, বিরাট আন্দোলন হচ্ছে নাকি, হাইরোড ফাইরোড অচল, মিলিটারি গেল সব, তোদের আন্দোলনে কি হলো, কত বাড়লো? চেপে চুপে কোঁত কাঁত পেড়ে বললো
বলে ওই মাইনেটা 500 টাকা থেকে 700 টাকা করবো বলেছে, কিন্তু 8 ঘন্টা 12 ঘন্টাটা 8 ঘন্টা রাজি হয়নি। আমি চুক্তি হয়েছে বসে, চার্টার অফ ডিমান্ড দাবি সনদ যা ম্যানেজমেন্টের কাছে রাখা হয়েছিল পাকাপোক্তভাবে চুক্তি হয়েছে, চুক্তিতে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। বললো না, আমাদের যারা সব গিয়েছিল তারা 12 ঘন্টাটা 8 ঘন্টা মানে নেই বলে বেরিয়ে চলে এসছে। আমি বললাম, অশ্বডিম্ব প্রসব হয়েছে, কিচ্ছু হয় না। মাঝখানে ওখানে যে তোলাবাজ ছিল, এই যাকে আজকে দেখাচ্ছে টিভির পর্দাতে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, হাত কড়া পরিয়ে ঘোরাচ্ছে, দীপু ঘোষ, যার অনেক ব্যানার আমরা ধুলে শিমলে রণমহলে টাঙিয়ে থাকতে দেখেছি, পুলক রায়কে ভোট দিন, নিচেতে দীপক সৌজন্যে দীপঙ্কর ঘোষ। ঠিক আছে, এখন নতুন তোলাবাজ ওখানে ঢুকলো, তার নাম চিরণ বেরা। কে সে? উলুবেড়ে উত্তরকন্দের বিজেপির বিধায়ক। যে লেবার কন্ট্রাক্টর গুলো ছিল তাদেরকে একজন দুজন করে হটিয়ে ওর লেবার কন্ট্রাক্টর নিয়োগ করবে, যে ছেলেগুলো কাজ করতো তাদের একটা অংশকে বাদ দেবে, আর ওর জোয়ারগড়ি কাঁটা বেড়ে ওইখানকার বেশ কিছু বিজেপির ছেলেকে ওখানে ঢোকাবে। ঠিক আছে, আর ম্যানেজমেন্টের সঙ্গে রফা হয়ে যাবে। আমি বললাম, তোদের ওই কারখানার শ্রমিকদের জীবনে মুক্তি হবে না যদি ওখানে লাল ঝান্ডার ইউনিয়ন না তৈরি করতে পারিস। লাল ঝান্ডার ইউনিয়ন চাই, না হলে কিছু হবে না। আমি তোমাদের বলবো, তবে সিপিএম করতে গেলে আমরা এটা বারবার বলি, সিপিএম এর এখনই সরকারে আসার মতো ইচ্ছা নেই। 34 বছর তো চালালাম, এতে কি কি মধু আছে আমাদের খুব ভালো জানা আছে। তো অনেক বছর তো আমরা সরকারে ছিলাম, আমরা তো আমাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য কিছু করিনি। সেজন্য হেরে যাওয়ার পরেও ধুলে সিমলা হাটে যখন এসে নেমেছি, তখন আমাদেরকে একজনে কেউ চোর বলেনি। হ্যাঁ, হেরে যাওয়ার পর মাটির তলা থেকে অনেক কঙ্কাল আবিষ্কার করেছিল, সিপিএম এর হার বাঁধা নাকি মেরে সব পুঁতে দিয়েছিল, কঙ্কাল পাওয়া গেছিল। আর এদের সময় হেরে যাওয়ার পর মাটির নিচে থেকে খালি বস্তা থেকে টাকা উঠতেছে। ঠিক আছে, খুব স্বাভাবিক। কারণ আমি বলবো, একটু জানতে হবে, একটু বুঝতে হবে। সেজন্য আমাদের পার্টির পত্রপত্রিকা পড়তে হবে। কারণ আমরা না জানলে আমি এর বিরুদ্ধে ব্যাটেল করব কি করে, আমি এর বিরুদ্ধে সংগ্রাম করব কি করে? এই মুসলিম সমাজের মধ্যে অনেক দালাল ওরা ফিট করবে। আমাকে বলছে বলছে আমাদের পাড়ায় একটা বিজেপির নেতা, মুসলমান বিজেপির নেতা। বলছে হ্যাঁ। আমি কি করে হয় মুসলমান বিজেপির নেতা? ঠিক আছে, বললো না না, সে বিজেপির নেতা। আমি সে জয় শ্রীরাম বলে? বলি হ্যাঁ জয় শ্রীরাম বলে। জয় শ্রীরামকে আরো খারাপ কথা বলে। আমরা আদৌ সে মানুষের পর্যায়ে পড়ে না। যদি মুসলমান সমাজের একটুখানি কথা বিজেপি ভাবতো, তাহলে 208টা এমএলএ এর মধ্যে একটি অন্তত মুসলমান সমাজের প্রতিনিধি থাকতো, একটা হলেও থাকতো। যারা দেওয়ালে লিখে দিয়েছে জন্ম যখন হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে, তারা মুসলমানদের বিরুদ্ধেই তাদের যুদ্ধ। তো তারা তো টার্গেট করেছে, টার্গেট করেছে বলেই তো কুরবানিটাকে বন্ধ করলো। কুরবানি বন্ধ করার জন্য মুসলমানদের গরু খাওয়াটা বন্ধ হয়েছে, তা হোক, কিন্তু এইটাকে কেন্দ্র করে 1.5 কোটি মানুষ, তাদের কাজ কারবার, রুটি রুজি, তাদের গরু চাষ, তাদের দুধ চাষ, কি মারাত্মক পরিস্থিতি তৈরি হবে কেউ কল্পনাও করতে পারছে না। আমি একদিনকে বলছিলাম যে আজ থেকে 10 বছর পরে উলুবেড়ে শহরে মানুষ আর হাঁটতে পারবে না, এত গরু ছাড়া থাকবে, আর এ দোকানে ও দোকানের মাল টেনে খাবে। কারণ একটা গরুর দুধ দেয় তো 6 বছর, তারপরে তাকে সারা জীবন বসে বসে খাওয়াবে নাকি লোকে? সব গিয়ে উলুবেড়ে ছেড়ে দিয়ে আসবে। কারণ দোকানদানি দিয়ে এটা খাবে ওটা খাবে। তারপরে যদি কোনোদিন বিহারে যাও, উড়িষ্যায় যাও না, দেখবেন বাজারে প্রচুর গরু ঘুরে বেড়াচ্ছে, গোমাতা নাকি হবে। আমি তোমাদের বলবো, কঠিন লড়াই। সেজন্য আমাদের জোট থাকতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে। আর মানুষকে ভাগ করছে যারা, তাদের বিরুদ্ধে যে কোনো ভাবে ভাগ করা, ভাষার ভিত্তিতে ভাগ করা, ধর্মের ভিত্তিতে ভাগ করা, কোনো ভাগাভাগির রাজনীতিতে যদি আমরা ঢুকে পড়ি তাহলে আমরা খতম। কারণ ওরা ভাগ করতে চাইবে, আর আমরা জোট গড়ে তুলতে চাই। আমরা হিন্দু মুসলমানের জোট গড়ে তুলতে চাই, আমরা শ্রমিক কৃষক খেতে মজুর মেহনতি মানুষের জোট গড়ে তুলতে চাই। ঠিক আছে, আমি তোমাদের বলবো, আজকে অনেক রাত্রির হলো, আমি একটা কর্মসূচির কথা তোমাদেরকে বলবো। ওরা প্রশাসনকে ব্যবহার করবে, কিন্তু ভীষণভাবে ব্যবহার করছে। গত পরশুদিনকে খড়িয়া ময়নাপুর বাজারে আমাদের একটি পার্টি অফিস ছিল সিপিআইএম, সেই পার্টি অফিসটা দখল হয়েছে এবং তাতে
বিজেপির মানে গেরুয়া রং করে দিয়েছে। আমাদের যে শহীদ বেদি ছিল, যে ডান্ডা ছিল, সেই ডান্ডাতে লাল ঝান্ডা ছিল, ওটাকে খুলে নিয়ে হনুমানের ঝান্ডা লাগিয়ে দিয়েছে উন্মাদরা। এবং এটা করার জন্য আমাদের ওখানের পার্টির নেতার গোটা বাড়ি ওরা ঘেরাও করেছিল। বীভৎস উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশ যায়নি। আমি সাবিরুদ্দিন মোল্লা উভয়ই পুলিশকে অনেকবার ফোন করেছিলাম, পুলিশ যায়নি, কারণ ওরা সংঘের লোক। তৃণমূলের ছিল সবাই নেতা, এটা বুঝবে, বাট বিজেপির কিন্তু সবাই নেতা না। বিজেপির একটি জায়গা থেকে বিজেপি পরিচালিত হয়, সংঘের জায়গা থেকে। ওই নির্দেশ অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন করে ব্যবহার করবে। তুমি এই ধুলেসি মিলের খুচরো বিজেপির নেতা, তুমি যদি থানায় গিয়ে তোলপাড় করো না, তোমার বাঁ হাতে চড় মেরে দেবে, তোমাকে পাত্তাই দেবে না। তোমাকে যদি কথা বলতে হয়, তোমার নেতাকে কথা বলতে হবে, তার নেতাকে কথা বলতে হবে, সংঘের পক্ষ থেকে পুলিশকে যা বলবে তাই চলবে। সোজা কথায় তৃণমূল ছিল সম্পূর্ণ একটি সুবিধাবাদী রাজনৈতিক দল, তার কোনো নীতি নেই, তার কোনো আদর্শ নেই। বাট বিজেপি, তার একটা নীতি আছে, তার একটা আদর্শ আছে। তার নীতিটা হচ্ছে আমাদের সমাজকে 2000 বছর পিছিয়ে দেওয়া, অন্ধকারের যুগে ফিরিয়ে যাওয়াটাই তার নীতি। তাই এটাকে মোকাবিলা করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে আরো অসংখ্য মানুষকে আমাদের প্রতিবাদের রাস্তায় নামাতে হবে, প্রতিরোধের রাস্তায় নামাতে হবে। তাই কেবলমাত্র প্যাসিভ সাপোর্ট না, অপ্রত্যক্ষ সমর্থন না, হ্যাঁ হ্যাঁ আমরা আছি, আমরা সব ঠিক আছে, আমরা সব ঠিক আছি বলে অন্ধকারে মিটিং করে নিয়ে নেতাদের বুঝিয়ে দেয় আমরা সব ঠিক আছি, আমরা সব জোট আছি, না। তোমাকে প্রত্যক্ষ সংগ্রামে থাকতে হবে। আমরা সংগ্রামী মানুষরা যদি কয়েক হাজার পিছনে থাকি, তাহলে আমরা সেই সংগ্রামী মানুষদের যারা নেতৃত্ব দিচ্ছি, পুলিশের সঙ্গে যখন মোকাবিলা হবে, পুলিশ সংগঠিত জনতার শক্তিকে ভয় পায়, সংগঠিত জনতার শক্তিকে ভয় পায়। আর এটা তো পশ্চিমবাংলা, এমন ভাবার কোনো অবকাশ নেই। বহু শিক্ষিত মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারা সব রামভক্ত হয়ে, দেশভক্ত হয়ে, বিজেপির আদর্শ মেনে বিজেপিকে ভোট দিয়েছে না, তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে। এবং এখন ওকে হারিয়ে দিই, তারপরে যা দেখা যায় বোঝা যাবে। ইতিমধ্যে সেই মানুষরা হকার উচ্ছেদ নিয়ে, অন্নপূর্ণার ভান্ডার নিয়ে সেই মানুষদের মোহভঙ্গ হয়ে গেছে। কিন্তু কারণ সে মানুষরা যারা ভোট দিয়েছে তারা তো শুভেন্দুকেও চেনে, যে মালটি কি, সব থেকে বড় চোরটা, সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত একটি লোক, যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে, সে আজকে পশ্চিমবাংলার চিফ মিনিস্টার হয়েছে। তাই এর কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করা যায় না। কিন্তু মানুষের কাছে অপশন ছিল না, তৃণমূলকে হারাতে হবে, তাই অনেক মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আমি তোমাদের বলবো যে আগামী 8 তারিখ সোমবার বেলা 3টের সময় আমরা এসডিও অফিসে জমায়েত দেখেছি, গরুহাটার মাঠে জমায়েত হবে। আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে, আমরা হিউজ লোককে এসডিও অফিসে জমা করিয়েছিলাম। প্রশাসনের দায়িত্ব নেই ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করে কি হলো জানার, আছে না নেই? তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এই লোকগুলো ঘুমাতে পারছে না, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী, যে ডিটেক্ট করব, ডিলিট করব, ডিপোর্ট করব, যখন বলছে হোল্ডিং স্টেশন তৈরি হবে, সন্দেহ হলেই বাংলাদেশি বলে তোমাকে ধরে নিয়ে যাব, হোল্ডিং স্টেশনে রেখে দেবো, 30 দিনের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি এদেশের নাগরিক। যখন একটা মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে সে যখন বলে যে এর আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার যারা পেত তার অর্ধেক বাংলাদেশি, সে কাদেরকে উদ্দেশ্য করে বলে এটা বুঝতে অসুবিধা হয় না? তাহলে আমার ভোটাধিকার চাই, এটা প্রধান দাবি। এই দাবির সঙ্গে দাবি আছে হকার উচ্ছেদ। আমরা বলেছি উচ্ছেদ যদি করতে হয় আগে পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন প্যাকেজ দাও, আলোচনা হোক, উঠে যাব। উন্নয়নের জন্য আমরা সবসময়ই আছি। কিন্তু তুমি যদি মনে করো বুলডোজার দিয়ে গাজোয়ারি করে নোটিশ না দিয়ে তুলে দেবে, প্রতিরোধ হবে, হবেই হবে প্রতিরোধ। পানীয় জলের যে প্রকল্প চলছিল, কল আছে জল নেই, প্রচন্ড গরমকাল, গ্রামের পর গ্রাম জুড়ে টিউবওয়েল চোখট হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। আরে ভাই সরকার পাল্টেছে, তুমি এসডিও আছে, তুমি জবাব দেবে না?
যেই লোকগুলো নাক জল খেয়ে মারা যাবে নাকি? এসডিওর কাছে এই সব দাবি নিয়ে অভিযান আছে। এখন ওই অভিযানে যদি 200 লোক হয়, সেখানে যারা প্রতিনিধিরা এসডিওর সঙ্গে কথা বলতে যাবে, তারা যে মনোবল নিয়ে এসডিওর সঙ্গে কথা বলবে, যে ডিবেট করবে, তার যা শক্তি হবে, আর যদি 3000 লোক হয় ওখানে, যে জিল নিয়ে তারা কথা বলতে যাবে, ঠিক আছে, সেই জিলটা তো আলাদা রকম হবে। কারণ ওখানে পুলিশও থাকবে, পুলিশও তাকতটা দেখবে, লাল ঝান্ডার তাকতটা দেখবেন, তারপরেই পুলিশকে ফোন, হ্যাঁ বলুন সাহেব কি হয়েছে বলুন, পুলিশের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের কাছে আবেদন করব, ওই 8 তারিখের যে ডেপুটেশন এবং অভিযান আছে, বেলা 3টের সময় গরুহাটার মাঠে, ওই দিনকে লোকজনকে নিয়ে, বিশেষ করে আমি মিন্টুকে বলবো, যাদের আমি করেছিলাম ওদের প্রত্যেকের নামে নামে লিফলেট আছে, চিঠি আসবে, বাড়িতে বাড়িতে সেই চিঠি দিতে হবে এবং সব মানুষকে নিয়ে যেতে হবে। ওই দিনটা একটু ত্যাগ স্বীকার করতে হবে, এটা বিরাট লড়াই, এটা খালি মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, সবাই যাওয়া হবে তো ওইদিনকে সব? হ্যাঁ, আমি যাব, আমার সাথে আরো 2-4 জন বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যাব, এই প্রতিশ্রুতি। হ্যাঁ, যাক, যাই হোক, আমি অনেকক্ষণ বকে ফেললাম, আমি কথা শেষ করলাম বাবু। হ্যাঁ, এই বানসাল ফ্যাক্টরিতে শঙ্করের নামটা কেন বললেন? চণ্ডীপুরে বাড়ি। চল, অনেক রাত হলো, বলো, আমার বলা শেষ নেই, অনেকক্ষণ বলে ফেলেছি। আমি তৃণমূল ক্ষমতায় আসার পরে হুগলি খানাকুল